बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। এটা আমার দ্বিতীয় ক্লাস। তৃতীয় পর্ব মেকানিক্যাল। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল 8:45 টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটা নিতে আমার দেরি হয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো প্রথম ক্লাসটা ছিল পরিচিতি ক্লাস, সাবজেক্টের পরিচিতি। সেই বিষয়ে প্রথম ক্লাসে বলা হয়েছে। আজকে দ্বিতীয় ক্লাস, অধ্যায় 2, প্যাটার্ন ও এর সামগ্রী। এই অধ্যায়টা আজকে আলোচনা করব। তো আশা করি সবাই ভালো আছো। তাহলে আমরা শুরু করি। প্যাটার্ন ও এর সামগ্রী। আমরা জানি, প্রথম দিন বলছিলাম যে প্যাটার্ন কি। প্যাটার্ন হচ্ছে কোনো কিছুর নমুনা বা মডেল। আমরা ঢালাই করে যে বস্তু তৈরি করি সেটাকে আগে থেকেই তৈরি করে রাখতে হয়। যে বস্তুটা আমরা ঢালাই করে তৈরি করব সেটাকে আগে থেকেই তৈরি করে রাখতে হয়। ওইটারই যে বস্তুটা তৈরি করবো ওটারই হুবহু যে একটা নমুনা থাকে, মডেল থাকে, সেটাকে বলা হয় মূলত প্যাটার্ন। এটা প্যাটার্ন হচ্ছে কোনো কিছুর নমুনা বা মডেল, ঢালাইকৃত বস্তুর অনুরূপ আকার বা আকৃতির ধাতব বা অধাতব পদার্থ দ্বারা নির্মিত নতুন কিংবা নমুনা কিংবা মডেলকে প্যাটার্ন বলে, যেটা আমি গত ক্লাসে বলে দিছি। এইগুলো হচ্ছে প্যাটার্ন, এক একটা মডেল। আমরা বুঝবো কিভাবে একটি গুণোত্তর ধারা। এটি গুণোত্তর ধারা বোঝার উপায় হলো এখানে এগুলাকে বলা হয় মডেল। প্যাটার্নের প্রয়োজনটা কি? আমরা জানি যে ঢালাই করে যদি কোনো বস্তু তৈরি করতে চাই তাহলে শর্ত হলো সেখানে ছাঁচ তৈরি করতে হবে। যে বস্তু তৈরি করব ওই বস্তুর অনুরূপ ছাঁচ তৈরি করতে হবে। যদি ওইরূপ অনুরূপ ছাঁচ তৈরি করতে আমি না পারি তাহলে আমার দ্বারা বস্তুটা তৈরি করা সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে কি করব? আমি ছাঁচ তৈরি করার জন্য ওই বস্তুর অনুরূপ একটা মডেল তৈরি করব। সেটাই হচ্ছে যে প্যাটার্ন। এই প্যাটার্ন তোমরা ল্যান্ডস্কেপ করে নিবা যাতে লেখাগুলো বড় দেখা যায়। তাহলে দেখা যাচ্ছে প্যাটার্নের প্রয়োজনীয়তাটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে এমন অনেক দ্রব্য আছে যা মেশিনের দ্বারা কেটে বা ফাইলিং করে অথবা ওয়েল্ডিং এর সাহায্যে জোড়া দিয়ে তৈরি করা যায় না।
তখন হালকা বা নরম পদার্থ দ্বারা অনুরূপ আকারে দ্রব্যটির নমুনা তৈরি করা হয়। এটাই মূলত প্যাটার্ন। তাহলে আমরা বুঝতে পারলাম যে বস্তুগুলা তৈরি করা যায় না সাধারণভাবে, সেগুলা ফাউন্ডিতে তৈরি করা যায়, এক কথায় কাস্টিং করে তৈরি করা যায়। আর কাস্টিং করে তৈরি করতে গেলে সেই বস্তুর একটা নমুনা লাগবে, সেই নমুনাকে বলা হয় প্যাটার্ন। আচ্ছা, প্যাটার্ন দ্বারা ছাঁচ তৈরি করে তার মধ্যে গলিত ধাতব পদার্থ ঢাললে ওই অংশটি তৈরি হয়ে যায়। এছাড়া একই আকারের অনেকগুলো দ্রব্য তৈরি করার জন্য একটি মডেল বা প্যাটার্ন তৈরি করে এর দ্বারা অনেকগুলো ছাঁচ তৈরি করা সম্ভব হয়। এর ফলে দ্রুত গতিতে অনেকগুলো একই আকারের দ্রব্য তৈরি করা যায়। সুতরাং দেখা যাচ্ছে যে অন্য কোনো পদ্ধতি অবলম্বনে যেরূপ দ্রব্যাদি তৈরি করা যায় না, এরূপ ক্ষেত্রে একই আকারের অনেকগুলো দ্রব্য উৎপাদনের কৌশল হিসেবে প্যাটার্ন তৈরি করা আবশ্যক। কম সময়ে অল্প খরচে অধিক পরিমাণে দ্রব্য উৎপাদন করতে ঢালাই প্রক্রিয়ার সাহায্য নিতে হয়। প্যাটার্ন ছাড়া এই ঢালাই প্রক্রিয়া সম্পন্ন করা কিছুতেই সম্ভব নয়। সুতরাং আধুনিক ছোট বড় সকল ঢালাই কারখানায় সরল থেকে জটিলতর অনেকগুলো দ্রব্য অল্প সময়ে অল্প ব্যয়ে উৎপাদনে প্যাটার্নের প্রয়োজনীয়তা অপরিসীম। যেটা আমি একটু আগে বলছি যে একটা বস্তু যদি আমরা ঢালাই করে তৈরি করতে চাই তাহলে সেই বস্তুর নমুনা লাগে। সেই নমুনাটা হচ্ছে মডেল, যেটাকে আমরা প্যাটার্ন বলি। এই প্যাটার্ন যদি একটা তৈরি করে রাখা যায় তাহলে এই প্যাটার্ন দিয়ে অনেকগুলা ছাঁচ তৈরি করা সম্ভব হয়। যদি কখনো এগুলা বাস্তবে দেখলে অনেক ভালো হয়। তারপরেও আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলা করব এগুলা সব জানতে পারবো যে একটা প্যাটার্ন দিয়ে আমি যদি ইচ্ছে করি যে আমি 500 বা 200 বা 300 ছাঁচ তৈরি করে ফেলবো একই আকারের, একই মাপের, একই সাইজের, তাহলে সম্ভব। এর জন্য প্যাটার্ন ছাড়া ছাঁচ তৈরি করা সম্ভব হয় না, বিধায় আমরা এই প্যাটার্নটা আগে তৈরি করে নেব। এই জন্য প্যাটার্নের প্রয়োজনীয়তা অপরিসীম। প্যাটার্ন ছাড়া ফাউন্ডি কাজ করা অসম্ভব। প্যাটার্ন এবং কাস্টিং এর মধ্যে পার্থক্য। প্যাটার্ন কি, কাস্টিং কি? প্যাটার্ন হচ্ছে কাস্টিং অপেক্ষা বড় হয়, আর কাস্টিং প্রকৃত মাপের হতে পারে এবং প্যাটার্ন অপেক্ষা ছোট হয়। এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, প্যাটার্নটা হচ্ছে মডেল, আর কাস্টিং বা ঢালাইটা হচ্ছে বস্তুর পূর্ণরূপ, যেটা আমরা তৈরি করব সেটার পূর্ণরূপ। যেমন আমরা যদি একটা কলম তৈরি করি, জাস্ট এক্সাম্পল, যদি একটা কলম তৈরি করি তাহলে সেই কলমের একটা মডেল লাগবে। সেই মডেল বালির মধ্যে রেখে ছাঁচ তৈরি করতে হবে। সেই ছাঁচের মধ্যে গলিত মেটাল দিয়ে ঢেলে পূর্ণ করার পরে যখন আমরা ওটা বের করব তখন সেটা পূর্ণ কলম হবে। কিন্তু এই যে গলিত মেটাল, এইটা যখন ঠান্ডা হইতে থাকে, জমাট বাঁধতে থাকে, সেটা তার কি করে, আয়তনটা কমিয়ে ফেলে। মানে আমরা জানি যে তাপে পদার্থের কি আয়তন বাড়ে। তাহলে যখন তাপটা ওখান থেকে সরে যায়, গলিত অবস্থা থেকে শীতল হইতে হইতে শক্ত হয়, তখন কিন্তু সেই বস্তু যতটুকু জায়গা দখল করে ঠান্ডা হওয়ার পরে অতটুকু জায়গা আর দখল করতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে কাস্টিংটা ছোট হয় প্যাটার্নের চেয়ে, প্যাটার্ন একটু বড় হয়। আচ্ছা, এই সম্পর্কে বিস্তারিত পরের অধ্যায়গুলোতে আরো আলোচনা আছে, আশা করি সব আলোচনাই করব। আচ্ছা, প্যাটার্নের অনেক সময় মেশিনিং এবং ফিনিশিং অ্যালাউন্স রাখা হয়। কাস্টিং এর অনেক সময় মেশিনিং এবং ফিনিশিং অ্যালাউন্স বিবেচনা করতে হয়। এখানে একটা জিনিস বুঝিয়ে দিই। প্যাটার্নে অনেক সময় মেশিনিং এবং ফিনিশিং অ্যালাউন্স রাখা হয়। অ্যালাউন্স হচ্ছে বাড়তি অংশ। একটা বস্তু যখন তৈরি করা হয় ওই বস্তুটা কাজের উপযোগী হয় না, তাহলে কি করতে হবে,
আর ঢালাইকৃত বস্তু কখনো মসৃণ পাওয়া যায় না। এর জন্য ওকে যে বস্তুর আকার তার চেয়ে একটু বড় করে তৈরি করা হয়। এই যে বড় রাখা হইলো, অতিরিক্ত অংশ রাখা হইলো, এইটাকে বলা হয় হচ্ছে অ্যালাউন্স। যেটা এই যে এখানে অ্যালাউন্স যেটা, সেটা হচ্ছে অতিরিক্ত অংশ। আর কাস্টিং এর অনেক সময় মেশিনিং এবং ফিনিশিং অ্যালাউন্স বিবেচনা করতে হয়, মানে এটা আমার মেশিনিং করার দরকার আছে কিনা, ফিনিশিং করার দরকার আছে কিনা, এটা বিবেচনায় আনতে হয়। প্যাটার্নের প্রতি 100 মিলিমিটারে 1 হতে 2 মিলিমিটার অ্যালাউন্স রাখা হয়। মানে কি, প্যাটার্নের দৈর্ঘ্য যদি 100 মিলিমিটার হয় তাহলে ওই প্যাটার্নটাকে 101 মিলিমিটার অথবা 102 মিলিমিটার তৈরি করতে হয়। আর কাস্টিং প্রকৃত মাপ অনুসারেও হয়, হয়। সেটা হচ্ছে কাস্টিং এর জন্য যদি আমি বড় রাখি তাহলে সেক্ষেত্রে আমার মেটালের অপচয়টা বেশি হবে, আমার কাস্টিং এর খরচটা বেশি হবে। এর কারণে কাস্টিংটা প্রকৃত মাপেই তৈরি করা হয়, যাতে আমার কাস্টিং শেষ হইলে আমার অতিরিক্ত অংশ কেটে বাদ দেওয়া না লাগে। আমি যদি কাস্টিং করার পর, ঢালাই করার পর বস্তু কেটে বাদই দিয়ে দিই তাহলে তো আমি লসের মধ্যে পড়ে যাব। এর জন্য কাস্টিংটা প্রকৃত মাপে রাখা হয়। প্যাটার্নে কোর পিন ব্যবহার করা হয়, কাস্টিং এ কোর পিন ব্যবহার করা হয় না। মানে প্যাটার্নটাকে ধরে রাখার জন্য অনেক সময় কোর পিন ব্যবহার করা হয়। এগুলো বাস্তবে দেখাবো, প্র্যাকটিক্যালে দেখাবো। আচ্ছা, প্যাটার্নে বাইরের তলের জন্য 1 ডিগ্রি এবং ভেতরের তলের জন্য 3 ডিগ্রি ড্রাফট অ্যালাউন্স রাখতে হয়। কাস্টিং এ ড্রাফট অ্যালাউন্স রাখার দরকার হয় না। এখানে একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই। ড্রাফট অ্যালাউন্স এটা হচ্ছে প্যাটার্নটাকে যখন বালির মধ্যে থেকে উঠানো হয়, তুলে ফেলা হয়, তখনই তো ওখানে সাজটা তৈরি হয়, এই তো। তাহলে যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্যাটার্নটাকে এমন ভাবে তুলবো যাতে আমার ওই সাজটা ভেঙে না যায়। তাহলে ভেঙে যাতে না যায় এর জন্য নিচের দিকে একটু বাঁকা করে তৈরি করা হয়, মানে নিচের দিকে একটু আয়তনটা কমে রাখা হয়, উপরের দিকে একটু বেশি করা হয়, যাতে আমার প্যাটার্নটা বালির মধ্যে হতে সহজে উঠে আসে। এটাকে বলা হয় ড্রাফট অ্যালাউন্স। প্যাটার্ন কয়েকটি অংশে বিভক্ত হতে পারে, কাস্টিং পূর্ণ একটি অংশ। প্যাটার্ন আমি অনেকগুলো অংশ একত্রে জয়েন করে তৈরি করতে পারি। প্যাটার্নটাকে যেহেতু আমরা কাঠ দিয়ে বেশি প্যাটার্ন তৈরি করি, একাধিক অংশ কাঠ জোড়া দেওয়া যায়, সমস্যা নেই। কিন্তু কাস্টিং একটাই হয়, কাস্টিং এ কোনো জয়েন্ট হয় না। বেশিরভাগ প্যাটার্ন কাঠের তৈরি হয়, বেশিরভাগ কাস্টিং ধাতব পদার্থের হয়, আমি যেটা একটু আগেই বলছি। এরপর প্যাটার্ন ম্যাটেরিয়ালস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ। আমি যে প্যাটার্ন তৈরি করব তার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো লাগবে, এর জন্য বিবেচ্য বিষয় সমূহ কি? আচ্ছা, ঢালাইয়ের জন্য প্যাটার্ন ম্যাটেরিয়ালস নির্বাচনে নিম্নলিখিত বিষয়সমূহ বিবেচনা করা আবশ্যক। আমি যে ঢালাই করব তার জন্য যে প্যাটার্ন নির্বাচন করব, এর জন্য যে নিম্নলিখিত বিষয়গুলো আছে সেগুলো দেখি। মোল্ডিং ম্যাটেরিয়ালস, এক কথায় কোন প্রকার মোল্ডিং দ্রব্য ব্যবহার করা হবে তা বিবেচনা করতে হবে। আমি যে মোল্ড তৈরি করব সেটা কি মোল্ড, ধাতব মোল্ড না স্যান্ড মোল্ড, এই জিনিসগুলো আমাকে বিবেচনা করতে হবে। এই জিনিসগুলো যখন আমি বিবেচনায় আনবো তখন আমি মোল্ডিং ম্যাটেরিয়ালস বিবেচনা করব। তারপর কি আছে, ঢালাইয়ের সংখ্যা, মানে কত সংখ্যক ঢালাই করা হবে তা বিবেচনা করতে হবে। এখানে একটা কথা বলে রাখি যে ঢালাইয়ের সংখ্যা, আমি যদি একটা প্যাটার্ন দিয়ে অনেক ঢালাই করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে বিবেচনায় আনতে হবে স্থায়ী একটা প্যাটার্ন তৈরি করতে হবে, যেটা ধাতব প্যাটার্ন নামে পরিচিত। এটা যদি আমি কাঠ দিয়ে তৈরি করি তাহলে দেখা যাচ্ছে র্যামিং করতে করতে, বালিতে র্যামিং করতে করতে এই প্যাটার্নটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি অনেক বস্তু তৈরি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার এই কাঠের প্যাটার্নটা আর কাজ করবে না, অকেজো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঢালাইটা নষ্ট হয়ে যাবে। তাহলে
সেক্ষেত্রে আমার ঢালাইয়ের সংখ্যা একটা ফ্যাক্টর দাঁড়ায়, যে এখানে কতগুলো আমি, যদি অল্প সংখ্যক হয় 2 4 5টা, 1টা 2টা 5টা, তাহলে সেক্ষেত্রে কাঠের প্যাটার্নই যথেষ্ট। আর যদি অনেকগুলো হয় তাহলে সেক্ষেত্রে স্থায়ীভাবে আমাদের ধাতব প্যাটার্ন তৈরি করে নিতে হবে। তারপর আছে কি ঢালাইয়ের ডিজাইন। আমি কি রকম ঢালাই করতে চাচ্ছি, ঢালাইয়ের ডিজাইন বিবেচনা করতে, অর্থাৎ এর সর্বনিম্ন পুরুত্ব কতখানি হবে, পার্টস এর জটিলতা কিরূপ হবে, ঢালাইয়ের সূক্ষ্মতা এবং মসৃণতা কতটুকু হবে ইত্যাদি বিষয় বিবেচনা করতে হবে। এক কথায় বলতে গেলে আমরা যে প্যাটার্ন তৈরি করব, এই প্যাটার্নটা পুরুত্ব একটা থিকনেস মানে পাতলা কতটুকু হবে, মোটা হবে না পাতলা হবে। তারপরে এই যেটা আমি বস্তুটা তৈরি করব সেটা কেমন জটিল নাকি সূক্ষ্ম না মসৃণ হবে, সেটা বিবেচনায় নিয়ে এসে তারপর আমাকে প্যাটার্ন ডিজাইন করতে হবে। মোল্ডিং পদ্ধতি এবং এতে ব্যবহৃত যন্ত্রপাতি, অর্থাৎ মোল্ডটি কি হাতে না মেশিনে তৈরি করা হবে তা বিবেচনা করতে হবে। এক কথায় আমরা যে মোল্ড তৈরি করি এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে হাত দিয়ে, আরেকটা হচ্ছে মেশিন দিয়ে। এগুলা যখন আস্তে আস্তে আমরা উপরের দিকে নিচের দিকে নামতে থাকবো, সাবজেক্টগুলো অধ্যায়গুলো যখন বাড়তে থাকবে তখন আস্তে আস্তে বুঝে যাবো। আর সব কথা হচ্ছে থিওরিতে কতটুকু বোঝাতে পারবো আমি জানি না, কিন্তু প্র্যাকটিক্যাল দেখাইতে পারলে সবচেয়ে বেশি ভালো হইতো। আচ্ছা, পুনরায় ফরমায়েশের সম্ভাবনা, মানে ভবিষ্যতে এই প্যাটার্ন আবার ব্যবহার করা যাবে কিনা তাও বিবেচনা করতে হবে। মনে করা হলো যে এই প্যাটার্ন দিয়ে আমি 5টা দ্রব্য তৈরি করব বা 5টা ছাঁচ তৈরি করব, ঠিক আছে 5টা হয়ে গেল, এই প্যাটার্ন বাদ, এমন কিনা, অথবা এই প্যাটার্ন ভবিষ্যতে আরো লাগতে পারে কিনা তা বিবেচনা করে প্যাটার্ন ম্যাটেরিয়ালস নির্বাচন করতে হবে। প্যাটার্ন তৈরির জন্য উপযুক্ত দ্রব্য বা ম্যাটেরিয়ালস, আমরা যে প্যাটার্ন তৈরি করি সেগুলা কি দিয়ে, প্যাটার্ন তৈরি করি কি দিয়ে, তার মধ্যে আছে প্যাটার্নের জন্য সাধারণত নিম্নলিখিত দ্রব্যগুলো ব্যবহার করা হয়। কাঠ, আমি এটা আগেই বলছি, কাঠ দিয়ে প্যাটার্ন তৈরি করা হয়। ধাতু দিয়ে প্যাটার্ন তৈরি করা হয়, বিভিন্ন প্রকার ধাতু হইতে পারে। মোম দিয়ে প্যাটার্ন তৈরি করা হয়, পলিস্টারিন দিয়ে প্যাটার্ন তৈরি করা হয়, প্লাস্টার দিয়ে প্যাটার্ন তৈরি করা হয়, প্লাস্টিক দিয়েও প্যাটার্ন তৈরি করতে হয়। কোন কাজের জন্য আমি প্যাটার্নটা তৈরি করব তার উপর ভিত্তি করে এই নিম্নলিখিত প্যাটার্নগুলা ব্যবহার করা হয়। তাহলে দেখা যাচ্ছে এই দ্রব্যগুলো দিয়ে সাধারণত আমরা প্যাটার্নগুলো তৈরি করে থাকি। এই যে পলিস্টারিন, এই যে প্লাস্টার, এইগুলার মাধ্যমে আমরা প্যাটার্ন তৈরি করে থাকি। যে আকারের আমাদের বস্তু দরকার, দ্রব্য দরকার, ওই আকারের প্যাটার্নটা আগে তৈরি করে নিই, তারপরে আমরা দ্রব্য তৈরি করে থাকি। কাঠের তৈরি প্যাটার্নের সুবিধা কি? কাঠের তৈরি প্যাটার্নের কি সুবিধা? ওজনে হালকা, সহজে কাজ করা যায়, মূল্যের দিক থেকে এটি সস্তা, সহজে প্রচুর পরিমাণে পাওয়া যায়, জোড়া দেওয়া সহজে সুন্দর সারফেস ফিনিশিং দেওয়া যায়, সহজে মেরামত করা যায়। এগুলো হচ্ছে কাঠের প্যাটার্নের সুবিধা। কাঠ দিয়ে প্যাটার্ন তৈরি করলে এই সুবিধাগুলো মোটামুটি পাওয়া যায়। এরপরে আছে কাঠের তৈরি প্যাটার্নের অসুবিধা। ধাতব প্যাটার্ন অপেক্ষা দুর্বল হয়, এটি সাধারণত বেশি দীর্ঘস্থায়ী হয় না। আর্দ্রতা শুকিয়ে গেলে এর আকার পরিবর্তন হয়ে যায়। আর্দ্রতা বলতে কাঠটা যখন ভেজা থাকে তখন একরকম থাকে, যখন এটা শুকিয়ে যায় তখন এটা আকার পরিবর্তন হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সহজে আর্দ্রতাযুক্ত হয়ে নষ্ট হয়ে যায়। মানে এটা অল্পতেই দেখা যাচ্ছে শুকিয়ে থাকলে ওই বালির আর্দ্রতা শুষে নিয়ে এটা আবার ভিজে নষ্ট হয়ে যায়, ফুলে যায়। বালির ঘর্ষণে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। আমি জানি যে ছাঁচ তৈরি করা হয়, মোল্ডিং যে স্যান্ড আছে, এই স্যান্ডগুলা অনেকটা তীক্ষ্ণ আর কি দানাযুক্ত। এই দানাগুলার ঘর্ষণের কারণে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। অনেকবার ব্যবহার করা যায় না, বারবার এই কাঠের প্যাটার্ন ব্যবহার করা যায় না। ধাতুর তৈরি প্যাটার্নের সুবিধা কি? বালির ঘর্ষণে স্বল্প ক্ষয়প্রাপ্ত হয়, সূক্ষ্মতা
স্থায়িত্ব এবং শক্ততার জন্য এটি মেশিন মোল্ডিংয়ে খুব বেশি উপযোগী। আমরা যে একটু আগে বলছি যে হাত দিয়েও মোল্ড তৈরি করা হয়, মেশিন দিয়েও মোল্ড তৈরি করা হয়। তাই আর্দ্রতা যুক্ত অবস্থায় আকার পরিবর্তিত হয় না। আর্দ্রতা এটা তো যেহেতু ধাতব মেটাল আর্দ্রতা গ্রহণ করে না, গুদাম যাতে মুচড়িয়ে যায় না, ভালো থাকে, সূক্ষ্ম মসৃণ তল পাওয়া যায়। ধাতুর তৈরি প্যাটার্নের অসুবিধা: ওজন খুব বেশি, সহজে মেরামত করা যায় না, সহজে আকার দেওয়া যায় না, মরিচা পড়ার সম্ভাবনা থাকে না, এটি কাঠের চেয়ে ব্যয়বহুল, অল্প সংখ্যক উৎপাদনের জন্য এবং অল্প সংখ্যক উৎপাদনের জন্য উপযোগী। প্লাস্টিক তৈরি প্যাটার্নের সুবিধা: আর্দ্রতা শোষণ করে না, সঠিক পরিমাণে সঠিকতা বজায় থাকে, ওজনে হালকা হয়, ক্ষয়রোধী হয়, সূক্ষ্ম চকচক তল পাওয়া যায়, খুব কম সংকোচন হয়, রাসায়নিক আক্রমণ রোধে সক্ষম। প্লাস্টিক তৈরি প্যাটার্নের অসুবিধা: মাস্টার প্যাটার্ন তৈরিতে খরচ বেশি পড়ে যায়, মেশিন মোল্ডিং এর ব্যবহারে নিরাপদ নয়, এটা মেশিন মোল্ডিং এ ব্যবহার করা যায় না। অন্যান্য পদ্ধতির তুলনায় ঢালাই পদ্ধতির সুবিধা: অধিক সংখ্যক দ্রব্য তৈরি করা যায়, কম সময় এবং কম খরচে অপেক্ষাকৃত জটিল বস্তু ঢালাই করা সম্ভব, সংযোজন খরচ কম পড়ে, একমাত্র ঢালাই প্রক্রিয়াতেই ঢালাই লোহা উৎপাদন করা সম্ভব, সূক্ষ্ম ঢালাই ছাড়া দক্ষ শ্রমিক প্রয়োজন পড়ে না। কথা ঢালাইয়ের মাধ্যমে যত কাজ করা যায়, যত বস্তু উৎপাদন করা যায়, সূক্ষ্ম বস্তু জটিল বস্তু ঢালাই করে যতটা উৎপাদন করা যায়, অন্য পদ্ধতিতে এটা উৎপাদন করা যায় না। অন্যান্য পদ্ধতি ঢালাই পদ্ধতির অসুবিধা কি? ঢালাইয়ের অভ্যন্তরে গ্যাস, ছিদ্রযুক্ত ও সংকোচনজনিত ঘাটতি ত্রুটির সম্ভাবনা থাকে, মানে ঢালাইয়ের ভেতরে বাতাস ঢুকে থাকে, অনেক সময় ঢালাই বস্তু সংকুচিত হয়ে যায়, এগুলা ত্রুটি হয়। অল্প সংখ্যক উৎপাদনের জন্য প্যাটার্ন তৈরির খরচ বেশি পড়ে। আমার উৎপাদনের বস্তু যদি কম হয় তাহলে প্যাটার্ন তৈরি করতে গেলে খরচ অনেক বেশি পড়ে, ধাতব প্যাটার্ন তৈরি করতে গেলে অনেক খরচ পড়ে। এর জন্য উৎপাদনের জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আমার কম উৎপাদন হবে না বেশি উৎপাদন হবে। ত্রুটিপূর্ণ ঢালাইয়ের ফলে অপচয় বেশি হয়, মানে এটা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে অপচয় বেশি হয়। ত্রুটি মুক্ত ঢালাই না হলে উৎপাদিত দ্রব্যের স্ফীত কাঙ্ক্ষিত গুণাগুণ পাওয়া যায় না, ত্রুটি মুক্ত না হলে। তো আজকে এতটুকুই, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্র্যাকটিক্যাল ক্লাস যখন শুরু হবে তখন মোটামুটি ইনশাল্লাহ আমরা সব দেখাবো, আর যতটুকু সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব স্লাইডের মাধ্যমে। দেখা যাক আল্লাহ কি করে। তো সবাই ভালো থাকো, আর যতটুকু বললাম ততটুকু মাথায় রাখার চেষ্টা করো, আশা করি ভালো হবে। তো খুদা হাফেজ, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ।